শব্দের 5 গুণ বেশি দ্রুতগতির যুদ্ধবিমানের পরীক্ষা চালালো চীন। ইমাম খামেনির জীবনযাপনকে আদর্শ করতে হবে বলছেন ইমরান খান। ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা কি বলছেন রুহানি। জরুরি অবস্থা ঘোষণার পর কিরগিজস্তানে নতুন সংঘর্ষ। অবশেষে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধবিরতি। ট্রাম্প বাইডেন দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল। সৌদি সাবেক গোয়েন্দা প্রধানের বক্তব্যের নিন্দা জানালো হামাস ও পিএলও। পুনর্নির্বাচিত হলে 1 মাসের মধ্যে ইরান আমেরিকার সঙ্গে নতুন পরমাণু চুক্তি করবে বলছেন ডোনাল্ড ট্রাম্প। শব্দের গতির চেয়ে 5 গুণেরও বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র, নিক্ষেপক, বোমারু বিমান তথা হাইপারসোনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে চীন। এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের কর্মকর্তারা এই সাফল্যের ব্যাপারে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন। চীনের তৈরি এই হাইপারসোনিক গ্লাইড ভেহিক্যাল সম্প্রতি পরীক্ষা করা হয়েছে এবং W14 নামের এক বিমান সর্বোচ্চ গতির রেকর্ড সৃষ্টি করেছে বলেও জানিয়েছে তারা। চীনের কাছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এ দেশটি এই ক্ষেপণাস্ত্রগুলির গতি শব্দের গতির চেয়ে 10 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে বলেও জানা গেছে। হাইপারসোনিক গতি বলতে ঘন্টায় 3840 মাইল থেকে 7680 মাইল পর্যন্ত বোঝায়। শব্দের গতিবেগ ঘন্টায় 1234 কিলোমিটার বা 767 মাইল। মার্কিন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মার্ক স্ট্রোক জানিয়েছেন, চীন মূলত 2 ধরনের হাইপারসোনিক বিমান তৈরির চেষ্টা চালাচ্ছে। তিনি মনে করেন এই ধরনের বিমানের গতি 9127 মাইল পর্যন্ত হতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রতি ইমাম খামেনি সহ এর সাদাসিধে জীবনযাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য তার দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শুক্রবার রাজধানী ইসলামাবাদে রাজনীতিবিদ ও আইনজীবীদের এক সম্মেলনে বক্তব্য রাখার সময় এই আহ্বান জানান। তিনি ইমাম খামেনিকে একজন মহান ও অনন্য নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা কখনো জাঁকজমকপূর্ণ জীবনযাপন বা রাষ্ট্রীয় প্রোটোকল মেনে বিদেশি অতিথিদের আপ্যায়ন করতেন না। তিনি তার সহজ সরল ও সাধারণ জীবনযাপন নিয়ে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। ইমরান খান পাকিস্তানি জনগণ, বিশেষ করে সেদেশের রাজনীতিবিদদের উদ্দেশ্য করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতিকে বিশ্বের কোনো দেশের কোনো নেতার সঙ্গে তুলনা করা সম্ভব নয়। ইমরান খান বলেন, ইমাম খামেনি ইসলামী মূল্যবোধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। পাক প্রধানমন্ত্রী তার দেশের রাষ্ট্রযন্ত্র থেকে দুর্নীতি উচ্ছেদে উৎসাহ দিতে গিয়ে আরও বলেছেন, তার সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং যারা দুর্নীতি করে তাদের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না। 2018 সালে ক্ষমতায় আসার আগে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার ইরানের ব্যাংকগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইরানি প্রেসিডেন্ট জানিয়েছে, ইরানের ব্যাংকগুলোর ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঔষধ ও জরুরি খাদ্য আমদানিতে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে। বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তার দাবি, অবৈধ পন্থায় ইরান যাতে ডলার সংগ্রহ করতে না পারে সেজন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসবে ততক্ষণ পর্যন্ত এসব নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। প্রচার মাধ্যমে প্রেসিডেন্ট রুহানিকে উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঔষধ ও খাদ্য সরবরাহের জন্য তহবিল স্থানান্তরের বাধা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সন্ত্রাসবাদী ও অমানবিক। তেহরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, নতুন করে ইরানের 18টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন সরকার ইরান যাতে কোনো ধরনের পণ্যই আমদানি করতে না পারে সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের ব্যাংকের ওপর আগেও নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু এবার দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে ইরানের ব্যাংকগুলো ছোট ছোট যেসব সুযোগকে কাজে লাগিয়ে ভিন্ন পথে জরুরি পণ্য আমদানি করত সেই পথও তারা আটকে দিল।
পর্যবেক্ষকরা বলছেন, ইরানের 18টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার সঙ্গে ইরানের ব্যাংকগুলোর সরাসরি যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যাবে। এতে ইরানের জনগণ আরও বেশি ভোগান্তির মুখে পড়বে। রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারির পরও কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। শুক্রবার পাল্টাপাল্টি বিক্ষোভের সময় সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আটামবায়েভের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কিরগিজস্তানে পার্লামেন্ট ও নির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। ব্যাপক বিক্ষোভের মুখে পার্লামেন্ট নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়েছে কিরগিজস্তানের নির্বাচনী কর্তৃপক্ষ। নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীরা রাতভর দফায় দফায় পার্লামেন্ট ভবনে ঢুকে পড়া ছাড়াও পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। নির্বাচন কমিশন ভোটের ফল বাতিল ঘোষণার পর মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী কুতাবেক বর্ণব পদত্যাগ করেছেন। ওই দিনই বিক্ষোভকারীরা কারাগার থেকে বিরোধী দলীয় নেতা সাদির ঝাপারভক ছাড়িয়ে নেয়। মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। শুক্রবার প্রেসিডেন্ট সরনভে জিনবেক জরুরি অবস্থা জারি করেন। স্থানীয় সময় শুক্রবার রাত 8টা থেকে কার্যকর হয়েছে এবং 21 অক্টোবর পর্যন্ত জারি থাকবে। এছাড়া কারফিউ ও কঠোর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজনীতিতে কারা আসবেন ও বের হবেন তা নিয়ন্ত্রণ করা হবে। প্রেসিডেন্টের এই আদেশের ফলে বিশকেকে নিরাপত্তা ফাঁড়ি স্থাপন, সেনা মোতায়েন ও সামরিক সরঞ্জাম ব্যবহার করতে পারবে সেনাবাহিনী। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী হতে চাওয়া নেতাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে কুবারবেক বর্ণব পদত্যাগ করলেও বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে একমত হতে পারছেন না। প্রতিটি গোষ্ঠীই চায় তাদের নেতা ক্ষমতা গ্রহণ করুক। বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে চলমান সংকটময় পরিস্থিতি উত্তরণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে দীর্ঘ 10 ঘন্টার বৈঠক শেষে এই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় দেশ দুটি। সংবাদ মাধ্যম বিবিসি তথ্য জানিয়েছে, নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়েছে। গত কয়েকদিনের সংঘাতে 3 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শুরু থেকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অস্ত্রবিরতির আহ্বান জানানো হলে দুই পক্ষই তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হয়েছে। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর 6টার কিছু আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এখন আর্মেনিয়া ও আজারবাইজান পরবর্তী ফলপ্রসূ আলোচনা শুরু করবে। বৃহস্পতিবার রাতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে সময় তিনি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের নেতাকে সীমিত পরিসরে অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে সীমিত সময়ের জন্য হলেও লড়াই বন্ধ থাকবে এবং দুই পক্ষ যুদ্ধক্ষেত্র থেকে মরদেহগুলো উদ্ধার করে নিতে পারবে। তাছাড়া এই সময়ের মধ্যে বন্দি বিনিময়ও হতে পারে। বিবিসি জানিয়েছে, রাশিয়ার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি আজ শনিবার দুপুর 2টা থেকে কার্যকর হবে বলে জানা গেছে। যুদ্ধবিরতি চলাকালে বন্দি বিনিময় ও মরদেহ উদ্ধারের কাজ চলবে। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন, তবে আন্তর্জাতিকভাবে অঞ্চলটি আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম সাম্প্রতিক সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করে আর্মেনিয়া ও আজারবাইজান। দুটি দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। আর্মেনিয়া রাশিয়ার একটি সামরিক ঘাঁটি রয়েছে এবং দুটি দেশই আঞ্চলিক নিরাপত্তা জোট কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সদস্য। আসন্ন মার্কিন নির্বাচনের আগে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে অনুষ্ঠেয় দ্বিতীয় নির্বাচনী বিতর্ক বাতিল করা হয়েছে। আগামী 3রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার আমেরিকার নির্বাচনী বিতর্ক কমিশন সিদ্ধান্তের কথা জানিয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে আগামী 15 অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ও বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে।
মূলত এই বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প সেটা মানেননি। সে কারণেই এটি বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্কের নতুন তারিখ 22 অক্টোবর। এই তারিখে বিতর্ক করতে ট্রাম্প ও বাইডেন রাজি হয়েছেন। এ বিষয়ে কমিশন এক বার্তায় জানিয়েছে, আপাতত বোঝা যাচ্ছে 15 অক্টোবর কোনো নির্বাচনী বিতর্ক হচ্ছে না। অক্টোবর 22 তারিখ চূড়ান্ত নির্বাচনী বিতর্ক আয়োজনের প্রস্তুতি শুরু করবে সিপিডি। প্রয়োজনে টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি অন্যান্য প্রোটোকল মেনে 22 অক্টোবর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে টেনেসি রাজ্যের নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে। দুজন প্রার্থী 22 অক্টোবরের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজের সর্বসাম্প্রতিক বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেছেন, প্রিন্স বান্দার যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। হামাসের মুখপাত্র সুস্পষ্ট করে বলেছেন, সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান যে কথা বলেছেন তা শুধুমাত্র দখলদার ইসরায়েল সরকারের স্বার্থ রক্ষা করবে। এদিকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর মহাসচিব সাহেব এরিকাত তার টুইটার পেজে এক পোস্টে বলেছেন, আরবদের মধ্যে যে কোনো ব্যক্তি আমেরিকার কাছে নিজেকে আস্থাশীল প্রমাণিত করার জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলতে পারেন, তবে তা তাদেরকে বলতে হবে ফিলিস্তিনি জনগণ ও তাদের ঐতিহাসিক সংগ্রামকে অপমান না করে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান ও আমেরিকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স বান্দার বিন সুলতান বিন আব্দুল আজিজ সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির সুযোগ নষ্ট করছে ফিলিস্তিন নেতারা আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের যে বিরোধিতা করছে তার সমালোচনা করে প্রিন্স বান্দার আরও বলেছেন, তাদের এই সমালোচনা করার অধিকার নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে। গত শুক্রবার আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে 2 ঘণ্টাব্যাপী ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন। তিনি জোরালোভাবে বলেন, যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে 1 মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বিরাট বড় চুক্তি হবে। অবশ্য এ সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দিয়েছেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে তাকে 1000 গুণ মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, ইরান জানে এই বিষয়টি লক্ষ্য করেছে যে যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করব যা তারা কখনো করেনি। এর আগে গত আগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনর্নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে। ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইরান কারোর সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না, কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না। তেহরান বারবার বলছে তারা কেবল 2015 সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতরে থেকেই আমেরিকার সঙ্গে আলোচনায় করতে পারে।